না, এই প্রসঙ্গেই আরেকটা কথা আসছে যে জয়ন্তবাবু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, দেখুন আরেকটা কথা আসছে যে পাকিস্তান, যে কথাটা আপনি বারবার তুলছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্কের যে বিন্যাস, সেটাকে যদি আমি একটা সামনে রাখি, যে ভারত সাধারণভাবে পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সময় সন্ত্রাসবাদকে কেন্দ্র করে সেই বিরোধিতা তুঙ্গে উঠেছে। পাকিস্তানের ইরান নীতিটা কি এই বর্তমানের কনফ্লিক্টে? দেখা যাচ্ছে যে পাকিস্তান একটা সময় বোধহয় প্রায় ঝুঁকেই পড়েছিল ইরানের দিকে। ট্রাম্প কিছুটা একটা স্টেজ ম্যানেজ করার চেষ্টা করেন, তিনি আসিম মুনিরকে ডেকে নিয়ে যান এবং সেখানে খানাপিনা হয়, এবং তিনি ওখানে একটা বিবৃতি দিয়ে বসেন যে পাকিস্তান কোনো ডেমোক্রেটিক দেশই নয়, সুতরাং সেনাপ্রধান চালাচ্ছে, সুতরাং আমি সেনাপ্রধানকে ডেকে তার সাথে কথাবার্তা বলছি। এরপরে যখন গত 24 ঘন্টার কথা এটা, যে যখন আমেরিকা বম্বিং রিয়েলি করলো, ইরানের মাটিতে আমেরিকার বোমা পড়লো, তারপরে কিন্তু পাকিস্তান আমেরিকার এই কাজটার তীব্র নিন্দা করেছে। তাহলে আমেরিকার এই কাজটার তীব্র নিন্দা করতে পারল পাকিস্তান, সেখানে অবশ্যই একটা ওই মুসলিম ইউনিটির ইত্যাদি প্রশ্ন এসে যেতে পারে। সেক্ষেত্রে ভারতের নীরব থাকাটা, সেটা কি ভারতের অন্দরের রাজনীতির চাপে? আমার সেটা মনে হয় না শিববাবু। তার কারণটা হচ্ছে যে আমি মনে করি এটা খুব মোদির ম্যাচিওরড একটা ডিপ্লোমেসি। আমি মিডিয়ার লোক, আমি খুব খুশি হব, আমার লিড স্টোরি হবে মোদি যদি আজকে খুব গালিগালাজ শুরু করে দেয়। পাকিস্তানের সাথে ভারতের একেবারেই তুলনা চলে না। একটা 140 কোটি একটা বৃহত্তম গণতন্ত্রের দেশে তার কম্পালশন, বরং পাকিস্তান তো আজকে বেশি করে বলতে হচ্ছে, তার কারণ পাকিস্তানকে তার যে ট্রাম্পের প্যাচে পড়ে, কারণ ট্রাম্প যেটা করেছে ওনাকে ডেকে নিয়ে গিয়ে হোয়াইট হাউসে, সেটা কিন্তু যতটা না ভারত বিরোধিতার জন্য ট্রাম্প করেছে, তার চেয়ে অনেক বেশি করেছে ইরানের যে পলিটিক্সটা, ইসরায়েল বনাম ইরানের পলিটিক্সে ইরানের সাথে পাকিস্তানের যে ঝগড়া, সেই ঝগড়া তো সুবিদিত। সেখানে সেই ঝগড়াটাকে উস্কে দিয়ে তাকে একটা বাণিজ্যিক লোভ দেখিয়ে দেওয়া, যে বালুচিস্তানের লোভ দেখিয়ে, কেননা সেখানে কপার আছে, সোনা আছে, লৌহ আকরিক আছে, মানে ক্রোমাইট আছে, সেখানে পাকিস্তানের যে অবস্থা, তাদের বাজেট করার টাকা নেই। সেখানে তাদের যা অবস্থা, তারা একটা ডেসপারেশনের মধ্যে রয়েছে আইএমএফ এর ঋণের জন্য। তার ফলে তারা একেবারে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে ট্রাম্পের কাছে যে বিরোধিতাটা করেছে, সেটা বরং অনেক বেশি মানে গ্যালারিকে এ করার জন্য। তার কারণটা হচ্ছে ওআইসি, যেটা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, এবং মুসলিম যে দুনিয়া, তাতে শিয়া সুন্নির বিরোধ থাকতে পারে, কিন্তু ইরেসপেক্টিভ অফ মানে মুসলিম কান্ট্রিজ, সেখানে পাকিস্তান যদি আবার সম্পূর্ণ একঘরে হয়ে যায় মুসলিম দুনিয়াতে, তাহলেও পাকিস্তানের বিপদ। সুতরাং পাকিস্তানের কিন্তু একটা catch-22 সিচুয়েশন, যেটা আমাদের নয়। উই ক্যান অ্যাফোর্ড টু রিমেন সাইলেন্ট। যদি আজকে সেই পরিস্থিতি হয়, তখন আমরা চিৎকার করে বলবো, যদি আমাদের লেজে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি হয়নি যে হনুমানের লেজে আগুন লাগিয়েছে লঙ্কা জ্বালিয়ে দিতে হবে। সুতরাং এখনো পর্যন্ত ভারতের বিদেশ নীতি চিরকালীন বৈশিষ্ট্য, যে একটা অদ্ভুত সংযম স্থিতদি, যেটা অনেক সময় বলা হয় যে এটা মানে কিছুটা বুদ্ধিস্ট ফিলোসফির প্রভাবও ভারতের বিদেশ নীতিতে পড়েছে, নেহরুর লেখায় বারবার এসেছে। সুতরাং নেহরু তো শান্তিপথ যে নাম দিয়েছিলেন, তখনও উনি তো এইগুলোই বলতে চেয়েছেন যে আমরা কিন্তু মানে এই এমনকি পাকিস্তানের সঙ্গেও যুদ্ধ করতে গেলে উর্দু কবি বলেছেন যে তুমি তো এমন ছিলে না, আমি তো এরকমই, তুমি কেন এমন হও। তো সুতরাং আমাদের কিন্তু ভারতীয় বিদেশ নীতিতে সব সময় কিন্তু একটা, তার জন্য অনেক সময় সমালোচনা হয়, তাতে অনেক সময় সমালোচনা হয় যে এখন আমাদের ভারতের একটা লেফট উইং অ্যান্টি আমেরিকানিজম জনমানসে আছে। অনেক পরিবর্তন হয়েছে, চাকরি বাকরি লিবারালাইজ 91-এর পর থেকে অনেক পরিবর্তন হয়েছে, তবু ভারতীয় ডিএনএতে, ডোমেস্টিক ডিএনএতে একটা অ্যান্টি আমেরিকানিজম আছে। কিন্তু ভারতের বিদেশ নীতি কিন্তু সেই কোল্ড ওয়ারের যে বিদেশ নীতি, সেখান থেকে তো এখন অনেক বেশি এগিয়ে এসেছে। এখনই এই মুহূর্তে আমি কিন্তু মনে করি এক নয়া জোট নিরপেক্ষ বিদেশ নীতি নিয়ে এগোচ্ছে ভারত, এবং সেটা কিন্তু ডোমেস্টিক বিজেপি, তৃণমূল, কংগ্রেস এই প্রিজমে দেখাটা ভুল হবে। এখন সেখানে কিন্তু যদি ভারতীয় স্বার্থকে আঘাত দেওয়া হয়,
কালকে যদি ভারতীয় পণ্যের ওপরে এখন ট্রাম্প রেগে গিয়ে 50% তার বাড়িয়ে দেয়, মানে তার শুল্ক বাড়িয়ে দেয়,